গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বিএনপি। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধে নেতানিয়াহু সরকারকে কঠোর বার্তা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। সুযোগ পেলে ফিলিস্তিনকে মুক্ত করতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, কয়েকটি দেশের মদদে ফিলিস্তিনে এই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এমন নির্মম হত্যাযজ্ঞের মুখেও মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তারা। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সমর্থনে বিএনপির এই আয়োজন। তাই দুপুরের পর থেকেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এক মঞ্চে দেখা গেল দলের সিনিয়র সব নেতাকে। সংহতি র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশের শুরুতেই নিরপরাধ গাজাবাসীর জন্য হয় মোনাজাত। বিএনপি নেতারা বলেন, সরকারকে ফিলিস্তিন ইস্যুতে শক্ত ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে ব্যস্ত অনেকে। যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে। তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু ইসরায়েল নয়, ভারতেও অনেক মুসলমান নির্যাতিত। এই সব কিছুর প্রতিবাদ করতে হবে। যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলাদেশ জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারে। আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। সমাবেশ শেষে শুরু হয় বিশাল র্যালি। এতে ঢল নামে নেতাকর্মীদের। সকলের কণ্ঠেই ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান। ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই সংহতি প্রতিবাদ মিছিল। র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে সোনারগাঁও হোটেলের মোড়ে গিয়ে শেষ হয়। ফিলিস্তিনের সমর্থনে এভাবেই ঢাকার রাজপথকে জনসমুদ্রে পরিণত করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু আদৌ কি এই মিছিলের ঢেউ নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর উপর কোনো প্রভাব ফেলবে? বিএনপি নেতারা বলছেন, এই ইস্যুতে সরকারকেও আরও কঠোর হতে হবে, পাশাপাশি মুসলিম বিশ্বকেও থাকতে হবে এক। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। এদিকে গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা বলেন, মুসলিম বিশ্ব সরব হলে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হবে। আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে তেল সরবরাহ বন্ধের আহ্বান জানান তারা। সবাইকে এক হয়ে, সারা বিশ্বকে, সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, থাকবো।
রাজুকের প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন বিচারক। মিজান আহমেদের রিপোর্ট। ধানমন্ডি আবাসিক এলাকায় রাজুকের এখতিয়ারাধীন আবাসন সুবিধা থাকার পরও শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচলে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন। জালিয়াতি করে প্লট বরাদ্দ দেওয়া ও নেয় শেখ হাসিনা পুতুল সহ গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তা সহ মোট 18 জনের বিরুদ্ধে গেল 12ই জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার্জশিট আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির পাশাপাশি 4 মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। ফ্যাসিস্ট হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আজকে যে মামলাটি সেই মামলাটি দুজনে আসামি এবং রাজুকেরও কর্মকর্তা কর্মচারীরা এখানে এই মামলার আসামি হিসাবে আছে। আসামিদের সম্পদ জব্দের বিষয়ে দুদকের মুখপাত্র আক্তার হোসেন বলেন, তাদের বিষয়ে আদালত যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন তারা। এ বিষয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে। যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে এটা তামিলের জন্য নিশ্চয়ই এটা পুলিশ বিভাগ এবং যাদেরকে আদালত দায়িত্ব দিবেন জারি করা তামিল করার জন্য পরোয়ানা তামিল করার জন্য যেই সংস্থাকে দায়িত্ব দিবেন তারা তামিল করে একটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবেন। পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও মোহাম্মদ সালাহউদ্দিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই গণহত্যার 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িতদের বিচারে অগ্রাধিকার দিচ্ছে প্রসিকিউশন। জুলাই গণহত্যার 4টি তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে তিনি জানান, শিগগিরই চূড়ান্ত রিপোর্ট দেয়া সম্ভব হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সংশোধিত আইন ও বিচার কাজের সবশেষ অগ্রগতি তুলে ধরতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে প্রসিকিউশন টিম। প্রধান কমান্ডার কিভাবে নির্দেশ দিয়েছেন সেটা আরেকটা পর্ব। প্রসিকিউশন জানায়, এ পর্যন্ত দায়ের হওয়া 339টি অভিযোগে আসামি 141 জন, যার মধ্যে গ্রেফতার 54 জন, শেখ হাসিনা সহ পলাতক 87 জন। চিফ প্রসিকিউটর জানান, গণহারে নয় বরং গণহত্যার মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো, এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ছিল? সুতরাং একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন, তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। আমরা চাই যাদের কারণে এটা হয়েছে, যারা মাস্টার মাইন্ড এবং যারা একেবারেই সরাসরি সম্পৃক্ত, এদেরকেই বিচার করতে। শেখ হাসিনার পর আরও 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এর মধ্যে অন্যতম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা
ইন্টারপোলের কাছে পাঠাবেন। স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে সাংবাদিকদের আহ্বান জানান চিফ প্রসিকিউটর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।